নমস্কার। সাজাবো যতনে যে নতুন অনুষ্ঠানটি শুরু করেছে তার অন্য আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাই। আপনারা সকলে দেখছেন, ভালো লাগছে খারাপ লাগছে আমাকে প্লিজ জানাবেন আরো বেশি করে। আমাদের এই অনুষ্ঠানটার মূল ভাবনা যেটা আমি গত এপিসোডেও জানিয়েছিলাম যে আমরা সবসময় কি সাজবো, বেস, ফাউন্ডেশন, লিপস্টিক এগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের কতটা কভারেজ দিচ্ছে ফাউন্ডেশন, কতটা পিগমেন্টেড লিপস্টিক, এই সমস্ত টার্মগুলোর সঙ্গে আমরা পরিচিত। কিন্তু আমরা কেন মেকআপ করি, মেকআপ আমাদের জীবনে কতটা গুরুত্ব রাখে, মেকআপ করতে চাই কেন, যিনি সাজেন যখন সাজছেন তিনি কি ভেবে সাজছেন, এই জিনিসগুলো আমাদের এই আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠানে আমি ফুটিয়ে তুলতে চাইছি। তো সেইভাবেই আমরা আলোচনা করছি, এক একটি পর্বে এক একজন আমাদের সঙ্গে থাকছেন, তাদের সঙ্গে কথা বলছি, তারা কিভাবে মেকআপ নিয়ে ভাবেন সেটা থেকে শিখছি, জানছি। সেরকমই আজকের আমাদের অন্য একটি পর্ব, এবং আমাদের সঙ্গে যিনি আছেন তার পরিচয়, তিনি আমার গুরু ভাই। তাকে আমি অনেক ছোট থেকে দেখেছি। একটু পরেই তিনি আপনি এগুলো থাকবে না, কারণ এত ছোট থেকে দেখেছি এবং তাকে ভাইয়ের মতো করেই ভালোবাসি, তাই তুই হয়ে যাবে। ও অনেক ছোট থেকে নিজ গুণে এবং অক্লান্ত পরিশ্রম করে নিজেকে তৈরি করেছে। নাচের জগতে অত্যন্ত সুপরিচিত একটি নামও, ওর নিজস্ব একটি দল রয়েছে শুভাঙ্গী। ও ও যেখানে কাজ করে এবং যেখানে থাকে তার মধ্যে দূরত্ব অনেক বেশি, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও ছোট থেকে বড়ও হয়েছে এবং নিজেকে গড়ে তোলাটা ওর নিজের পায়ে দাঁড়িয়ে, অবশ্যই গুরু এবং যারা শ্রদ্ধেয় ব্যক্তি রয়েছেন ও যাদের কাছে শিখেছে তাদের হাত ধরে তো বটেই, কিন্তু ওর পরিশ্রমটাও খুবই প্রশংসার যোগ্য। শুভজিতের নাম জানে না কলকাতায় কোনো ডান্সার বোধহয় নেই, এটা অত্যুক্তি হবে না। শুভজিৎকে সবাই চেনে। শুভজিৎ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় খুব সুন্দর কাজ করে বেড়াচ্ছে। ও ভরতনাট্যম ডান্সার, ও ওয়েস্টার্ন কন্টেম্পোরারি স্টাইলে ট্রেন্ড, ও খুব সুন্দর কোরিওগ্রাফার, উদয়শঙ্কর স্টাইলেও কাজ করে। সব মিলিয়ে একটা পরিপূর্ণ শিল্পী বলা যেতে পারে শুভজিৎকে। শুভজিৎ ঘোষ দাস আজকে আমাদের অতিথি। নমস্কার শুভজিৎ। নমস্কার। তোকে আমার এই পডকাস্ট, এই অনুষ্ঠান, এই আড্ডা সভায় খুব খুব স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি এসেও খুব খুশি হয়েছি, মানে এটা তোমাকে আমি ছোটবেলা থেকে দেখেছি এবং অলওয়েজ বিন অ্যান ইন্সপিরেশন ছোটবেলা থেকেই, তো আমারও ভালো লাগছে আজকে এসে। ব্যাস, আমরা আজকে রিল্যাক্স করে গল্প করব, কোনো রকম আমাদের এই অনুষ্ঠানটা না আমি নাম দিয়ে শুরু করি, তাহলে তুই বুঝতে পারবি কেন আমি বলছি কথাটা। আমাদের অনুষ্ঠানটার নাম সাজানো আড্ডা নয়। এবার সাজানো আড্ডা নয়টা দুরকম হতে পারে। যে প্রথম মুখ্য কারণ যেটা আমি ভেবেছি, নামটার কথা ভাবা হয়েছে এই কারণে, এই আড্ডাটা একদম আনফিল্টার্ড, একদম। কারণ যেটা বললাম আমি ইন্ট্রোডাকশনের সময়, যে আমাদের এই আলোচনা, আমাদের এই গল্পের কারণ একটাই, যে মেকআপ করতে গেট রেডি উইথ মি এরকম ভিডিওস আমরা দেখি, কিন্তু মেকআপ নিয়ে আলোচনা আমরা সচরাচর শুনতে পাই না, যে আমরা কেন সাজবো। বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে সাজেন। কারুর কনফিডেন্স বুস্ট করে তার সাজ, কারুর হয়তো মনে হয় যে না আমার এই জায়গাটা একটা খুঁত আছে, আমি এটা ঢেকে বেরোই, আমি ভালো লাগছে না নয়তো দেখতে, সেই জায়গা থেকে সাজেন। তো বিভিন্ন মানুষের যে মানসিক যে উৎস স্থলটা, যেখান থেকে তারা সাজের ভাবনাটা তার মনের মধ্যে এলো, সেই জায়গাটাকে ধরতে চাইছি। তাই জন্য এটা আনফিল্টার্ড একটা আলোচনা। মানে তুই যেমন আজকে আমাদের অতিথি, যারাই আসবেন তারা যেন তাদের মনের কথাটা, তাদের ভেতরের মৌলিক ভাবনাটা একদম মন খুলে কথা বলতে পারেন, সেই জায়গা থেকে সাজানো আড্ডা না, কোনো কপট কিছু নেই এর মধ্যে। আরেকটা কারণ সাজানো আড্ডা নয়, সেটার পানটা হচ্ছে যখন আমরা সাজি বা সাজাই, আমিও যখন ব্রাইডাল সাজাই বা অন্য কোনো কাউকে সাজাই, প্রত্যেকটা মানুষের ফিচার্স আলাদা হয়। আমি একরকম গতে সবাইকে সাজাতে পারি না। বা নিজে যখন সাজবো, আমি একটা বিয়ে বাড়িতে যখন যাচ্ছি তখন কিরম সাজবো, বা আমি অফিসে যাচ্ছি তখন কিরম ভাবে নিজেকে প্রেজেন্টেবল সাজাবো, এটার পেছনেও একটা ভাবনা থাকা উচিত। আড্ডার ছলে বা খুব
হালকা ভাবে সেই সাজাটা উচিত নয় বলেই আমার মনে হয়, তাই জন্য সাজানো আড্ডা নয়। তো দুদিক থেকেই নামটা এইভাবে ভাবা। এই আলোচনাগুলোই আমরা কথা বলতে বলতে যেরকম গল্পের ছলে তুই কিরম ভাবে সাজটা নিয়ে ভাবিস সেটা নিয়ে এগোবো। কারণ তুই ছোটবেলা থেকে যখন নাচের জগতে বড় হচ্ছিস, সাজ সম্বন্ধেও তোর ভাবনাটা পরিপক্ক হয়েছে নাচের সঙ্গে সঙ্গে। তুই ছোটবেলা থেকে শুরু কর, তোর ছোটবেলাটা কিরম ছিল আগে বল সবাইকে। সবাই তো তোর বড়বেলার নাচ শুভজিৎ ঘোষ দাস ডান্সার দাদা কোরিওগ্রাফার জানে, ছোটবেলাটা সবাইকে জানা। ছোটবেলাটা আমি তো গ্রামে মানে ব্যান্ডেলে, এখন যদিও অতটা গ্রাম না কিন্তু গ্রাম মফস্বল, ব্যান্ডেলে জন্মেছি। বাবা মিলিটারিতে ছিলেন এবং আমার জানি না কেন আমার ছোটবেলা থেকে নাচ করতে খুব ইচ্ছা করতো, আমি শিখিনি কোনোদিন, তখনকার কথা বলছি। এবং যেহেতু স্কুলে পড়তাম, ডন বস্কো, অক্সিলিয়াম সব মিশনারি স্কুল ছিল, ওদের সবাই কো কারিকুলার অ্যাক্টিভিটিসে ডান্স হতো কিংবা অ্যানুয়াল ডে ইত্যাদি, এবং আমি সবসময় নাচই করতাম স্কুল থেকে এরকম ভাবে নিত। এবং আমি বাড়িতেও যেহেতু আমি যে লোকালিটিতে ছিলাম সেই লোকালিটির মধ্যে থেকে তখন আমি ফার্স্ট ইংলিশ মিডিয়ামে যাচ্ছি। আচ্ছা। তো আমার বাবা খুব একটা পছন্দ করতো না যে আমি বাইরে গিয়ে অন্যদের সাথে খেলি যারা স্কুলে যাচ্ছে না, কারণ বাবার পয়েন্ট অফ ভিউ ছিল যে যদি আমি ওরকম করি বাবা আমার মোটিভেশনটা আমার ওরকম হয়ে যাবে, আমার টার্গেট গুলো অন্যরকম হয়ে যাবে। আর আমি আমার বাড়ির ফার্স্ট মেল চাইল্ড ছিলাম তখন, তো সেটার জন্য অনেক দিন এরকম বাড়িতেই থাকতাম। বাড়িতে টিভি ছোটবেলা থেকেই ছিল, তো ওই চিত্রহার হ্যান ত্যান যা সিনেমা দেখে টিভি দেখে নাচ করতাম, যেটা এখন সবাই বা আমায় ভর্তি হতে আসতেই বলে যে ছেলে আমার মেয়ে আমার টিভি দেখে নাচ শিখে গেছে থেকে। ওরকম ভাবে আমি সত্যি এটা করতাম। এবং তারপরে যখন মানে বাবা চেয়েছিল যে যেহেতু বাবা মিলিটারিতে ছিল, বাবা নাচ বাজে সবকিছু শেখাতে নিয়ে গেছিল। তবলা দুদিনে ফাটিয়ে দিয়েছি, হারমোনিয়াম, গান, আঁকা সব। কিন্তু আমার কোনোটাতেই অত মানে 10-15 দিন, 1 মাস 2 মাস 3 মাস জমেনি আর কি, তার বেশি আমি করতাম না, ইচ্ছা করতাম আমার। এবং স্কুলের প্রিন্সিপাল তখন ফাদার ভিটি জোস ছিলেন, মানে বাবাকে প্রায় বলতেন যে করাও ওকে নাচ করো। ততদিনে বাবা মিলিটারি ছেড়ে ওবেরয় গ্র্যান্ড জয়েন করে নিয়েছেন। সেখানে মহামাসির সাথে আলাপ হয়েছে, মানে মহামাসি ওখানে গেছিলেন, বা মনে হয় তোমাদের কোনো শো ছিল। আচ্ছা। মানে সেটা দেখে বাবার মনে হলো ঠিক আছে, এবং মহামাসিকে জিজ্ঞেস করেছিলেন, মহামাসি কার্ড দিয়েছিলেন। এবং মহামাসি বলেছিলেন যখন শুনেছিলেন ব্যান্ডেল, আর আমার বয়সটা তখন হলো এখন তো অনেক ছোট, একটু পরে আসলেও হবে এরকম কিছু একটা হয়তো বলেছিলেন। যখন দেখছিল যে আমি নাচে খুব ইন্টারেস্টেড, এবং অনেকবার এরকম ধরাও পড়েছি যে আমি হয়তো মায়ের আল্লাহ থেকে শাড়িটা নিয়ে স্কুল, তখন তো আর এত কস্টিউম আর ব্যাপার ছিল না যে যা করে আসতো। তো মায়ের একটা শাড়ি আমি স্কুল থেকে বাড়ির থেকে নিয়ে গেছি, শাড়িটাকে 2-3 মতন ড্রেপ করে টিচাররা পরিয়ে দিয়েছে, আমি নিচে নিয়ে চলে এসেছি। টিচার্স ডে হয়ে গেছে, শেষ। ইনসিডেন্টটা বলছি কারণ এটা হয়েছিল। এবার পরে সেদিনকেই ইভিনিং এ আমাদের একটা জায়গায় নেমন্তন্ন ছিল। সারাক্ষণ আমার স্কুলের একটা জুনিয়র, সে আমার দিকে দেখিয়ে যাচ্ছিল দিয়ে তারপরে তার মা এসে আমার মাকে বললো আপনার ছেলে আজ স্কুলে কি ভালো নেচেছে। মা তো মানে জানেই না, মা বাবা নাচ নেচেছি আজকে স্কুলে। তো এইসব হতে হতে বাবা ফেড আপ হয়ে, বা জানি না কি, মানে এখন থাকলে বাইসে থাকলে আমি জিজ্ঞেস করতাম হয়তো যে কি ভেবে আমাকে ব্যান্ডেলের কোন স্কুলে না ভর্তি করে কলকাতায় আবার গড়িয়াহাট, which is not close to হাওড়া স্টেশন, গড়িয়াহাটে আমাকে নাচ করতে ভর্তি করতে। বাবার মাথায় কি এটা ছিল যে বেস্ট জায়গায় ভর্তি করবো বলে এখানে করলাম, নাকি এরকম ঠিক আছে নাচ করে দেখি কতটা কষ্ট করতে পারে। বাবা যেহেতু মিলিটারিতে ছিল, দেখি কতটা কষ্ট করতে পারে, ওর পারসিভিয়ারেন্সটা আছে কিনা। এখন মনে হয় যে প্রথমটাই ঠিক, কারণ আমি যখন শেখা শুরু করি 2-3 বছর পর, আমি যখন প্রয়াস 2001 করি, তারপর থেকে আমার বাবার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যায়। এবং আমার বাবা বলেই যে 12টা ঠিক করে পাস করে নাও, তারপরে তুমি নাচ নিয়ে পড়াশোনা করো। সেটা কিন্তু ক্লাস 10 থেকেই বলতে, 10-এর পর থেকেই বলতে শুরু করে দিয়েছে, 10-এর রেজাল্টের পর থেকেই। তো সেটা নিয়েই আমি এগোচ্ছিলাম, ওইভাবেই নাচ শেখা। দুষ্টু ছিলি প্রচন্ড, তোমার যা মনে হচ্ছে। ভীষণ, মানে ওইটা মানে আমার সব দুষ্টুমি, সব বদমাইশি সব নাচেই চ্যানেলাইজ হয়েছে। তার আগে মানে নাচ যখন করতে আমার তখন সবকিছুতে একটাই ধমক দিত যে এটা না করলে নাচ স্কুলে নিয়ে যাবো না, নাচ স্কুলে নিয়ে যাবো না। তখন যেহেতু ওদের হাত ধরে আসতাম, ওদের হাত ধরে যেতাম, অফকোর্স ওরা তো মানে
এত দূর এখন আমি আমার মানে ব্যান্ডেলে থাকি, চুচুড়ের কিছু কিছু বাচ্চারা বা আমারা বলে এত দূর, বাট হ্যাটস অফ টু মাই পেরেন্টস, ওরাও আমার সাথে এই জার্নিটা করেছে। অবশ্যই। আর আমরা ছেলেদের 3 ঘন্টা ক্লাস হতো, ওই 3 ঘন্টায় বাইরে বসে থাকতো। অবশ্যই। তো সেইটার জন্য তো অফকোর্স আই এম রিয়েলি গ্রেটফুল। বাড়িতে এই যে তুই যখন ছোট ছিলি, তুই জয়েন্ট ফ্যামিলির ছেলে, এবার বাড়িতে সাজগোজের ছবিটা কিরকম ছিল, মানে বাড়িতে সবাইকে কিরকম সাজতে দেখতি? তোর ছোটবেলায় সাজের চিত্রটা কিরকম তোর মনে আছে? আমার মা বিয়েতে যা লিপস্টিক পেয়েছিল সেটাই সারা জীবন চলেছে মায়ের। আর মাকে এরকম দেখে মামা লিপস্টিক কিনে দিয়েছিল, মা কোনোদিন বাবার সাথে লিপস্টিক শাড়ি এইসব নিয়ে, মানে আমার বাড়িতে সাজার এরকম চল ছিল না। যেহেতু বাবা মিলিটারি ছিল, বাবার একটা জিনিস ছিল যে পা থেকে মা যা হবে জুতো পরিষ্কার থাকতে হবে, মানে যেন এটা একটু বাবার মানে বাবার নিজের জুতো মানে আমাদের জামা কাপড় রাখার আলমারির উপরে রাখতেন, মানে এরকম। মানে আমি স্কুল থেকে আমাকে জেনারেল রিমার্ক দিল যে বদমাইশি করেছিস, ক্লাসে কিছু হয়েছে, সেসব নিয়ে কিছু বলতাম না। যদি ইউনিফর্মের রিমার্ক আসতো যে শার্ট নোংরা ছিল কিংবা জুতো পলিশ ছিল না, তাহলে সেদিনকে হয়তো আমার একটা পর্ব এপিসোড চলতো। বাড়িতে এরকম কেউ সাজা পারে, কিন্তু বাবা ওয়াজ ভেরি ফিট, ভেরি লাইভলি, প্রেজেন্টেবল অলওয়েজ, কিন্তু সুপারফিশিয়াল সাজ তো কেউই না, মা তো একদমই না। তোর ছোটবেলায় সাজতে ইচ্ছে করতো? এই যে তুই বললি মায়ের থেকে শাড়ি নিয়ে গিয়ে যেরকম স্কুলে লাগে ধুতি পরতে বা অন্যরকম পোশাক পরতে মায়ের শাড়ি নিয়ে গেছিলি, না নাচের দিকে ন্যাকটা তৈরি হচ্ছে বা ধীরে ধীরে, আমি ওই যে সময়টার কথা তুই বলছিস, সাজের দিকে কি ন্যাকটা তখন থেকে তৈরি হচ্ছে? না, আমার মনে নেই, কারণ আমার মনে আছে যে আমি দিদির দুল জেমস ক্লিপ দিয়ে পড়তাম, সেটা মনে আছে। কিন্তু সাজের আমার মনে হয় সাজটা রিসেন্টলি যখন যবে থেকে ইনস্টাগ্রাম। না, আমি এরম সাজের কথা বলছি না, মেকআপের কথা বলছি না। এই যে দিদির দুল পড়তি, দেখ মানে আমাদের কি হয়, আমরা যেভাবে চারিপাশে বড় হই, কিছু কিছু ব্যতিক্রম তো চোখে পড়ে। সবসময় দিদিরা ভাইদেরকে ফ্রক পরিয়ে ঝুটি বাঁধিয়ে সাজায়, সেটা আমি বললাম যে ফার্স্ট চাইল্ড ছিলাম, শুধু সেরকম ইচ্ছা আমার মা, আমার মাসি, আমার এরাও অনেকবার করেছে, কিন্তু আমি নিজে থেকে যে একটা ফ্রক নিয়ে পরবো সেরকম কিছু হয়নি। কিন্তু মাঝে মানে দিদির দুল পড়তি মানে তো একবার দুবার অন্তত সাজের ইচ্ছে হয়েছে। দুলটা দেখতে পার, আমার ওই ছোটবেলা থেকেই চাঙ্গু জুয়েলারি বা এরকম ওই ফ্ল্যাশি জিনিসটা আমার খুব অ্যাট্রাক্ট করতো, তো ওই কারণে ছোটবেলার ইয়ে থেকে যেরকম আসে। তারপর তো নাচের জগতে পা দিলি, স্কুলে ভর্তি হলি নাচের স্কুলে। এবার যখন নাচের মধ্যে দিয়ে যাচ্ছিস, একটু একটু বড় হচ্ছিস, নাচের জগতের একটা সাজের সঙ্গে তো ইন্ট্রোডাকশন হলো তোর, সেই ফিলিংটা কিরকম ছিল তোর? তুই যখন নাচের জগতে গিয়ে দেখলি যে না আমি একটু একটু সাজতে পাচ্ছি, সেই সাজটা সম্বন্ধে আমি একেবারেই গল্পটা শুনতে চাই তোর কাছ থেকে। যে ছোটবেলায় একটা আমাদের অনুভূতি হয় যে, আমি যেমন প্রথম দিন যখন শো করেছি তখন আমরা তো ছোটবেলায়, আমিও কোনোদিনও সাজতাম না, আমাদের স্ট্রিক্ট যেরকম ভাবে বড় হয়েছি যে একটা বয়সের পরের মানে একটা বয়সে না পৌঁছলে তুমি নেল পলিশ লিপস্টিক পরবে না। এবার এখন যদিও সেগুলো নেই অতটা। তো আমি যখন নাচের স্কুলে প্রথম শো করলাম, একটা কাজল দিয়েই আইলাইনারের মতো পরিয়ে দেওয়া হলো, কাজল দিয়েই একটু লিপ লাইন করিয়ে দেওয়া হলো যাতে ওই শ্যাডোটা তৈরি হয়, একটা লিপস্টিক হাতে আঙ্গুলে দিয়ে এরকম করে, ওইটুকুই প্রথম সাজ। এবার এইটার পরে যখন আমার ফিলিংটা হয়েছিল, ও মা নাচ করলে তাহলে আমি সাজতে পারবো, কিন্তু সাজতে যে ভীষণ ভালোবেসে গেলাম বা রোজ আমাকে তাহলে এবার থেকে সাজতে হবে সেরকম ভাবে আমি ভাবিনি। তোর গল্পটা কিরম ছিল যখন নাচের জগতে তুই ঢুকছিস, ছোট থেকে একটু ধীরে 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 বড় হচ্ছিস, নাচটা আরো তোর সঙ্গে এগোচ্ছে, তুই নাচের সাথে এগোচ্ছিস, সাজটাও তো বাড়ছে, নাচের জগতের সাজের কথা আমি বলছি, পার্সোনালটা পরে আসছি। তো সেই জায়গাটা আমাকে একটু বল যে তোর ফিলিং গুলো কিভাবে চেঞ্জ হলো। তোমার কথাতে আমার একটা কথা মনে পড়লো, ছোটবেলায় আমি যেখানে থাকি সেই জায়গাটার মানে আমার বাড়ির পাশেই একটা বৈষ্ণবদের বাড়ি আছে, মানে পুজো আচ্ছা হয়, মন্দির ছোট মন্দির মতন আছে, অনেক বৈষ্ণব থাকে। এখন হয়তো কম থাকে, আগে থাকতো অনেক বৈষ্ণব, এবং ওদের ঝুলন হতো। ঝুলন পূর্ণিমার সময় কীর্তন রাস টাস যেরকম হয়, রাসের সময় ঝুলনের সময়, তো তখন বড় যে দিদি নাচ শেখে সেই দিদি কৃষ্ণ সাজবেই, এবং তার ছোট ছোট যত বাচ্চা আছে সবাইকে ওরা গোপী সাজাতো। সেই একটা দড়ির মধ্যে শাড়ি দিয়ে শাড়িটাকে ভাজ 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 করে সেটা কিন্তু আমাকে আমার ঠাকুমা দাদু, যেহেতু তখন ওরা কন্টিনিউ ছিল, মাছ মাংস ডিম কিছু খেত না, ওরা ওখানে খুব যেত আর আমাকেও সঙ্গে করে তখন নিয়ে যেত,
যেহেতু আমি নাচতে পারতাম ওই ওদের সাথে, সে হয়তো একই স্টেপ করে যাচ্ছে, কিন্তু আমার ঠাকুমার খুব ভালো লাগতো। আর তখন সদ্য সদ্য কাকার বিয়ে হয়েছিল, তো কাকিমার ভেল ওই তখন, আর তখন তো ইয়ে ছিল না, এখন যে ব্লাশ ট্লাশ ছিল না, ওই মায়ের একটু সিঁদুর আর পাউডার মিলে ওটাকে পিঙ্ক করে গালে দিয়ে দিত, এগুলো আমার মানে, আর সেই লবঙ্গ বা দেশলাই চন্দন পরে দিত, এইটা হচ্ছে তখনকার স্বাদ। আমার কাছে তখন ওটা মানে, মানে এখন তুমি মানে আমার কাছে মেমোরিটা এতটাই ভেগ যে এখন তুমি জিজ্ঞেস করলে বলে আমি রিভিজিট করলাম। এইটা না যে আমি ওটা বাড়িতে মানে ওটা পড়ালেও আমার কিছু যায় আসতো না, ওটা খুলে ফেললেও আমার কিছু যায় আসতো না। আর নাচের জগতে আমি এমএসবিটিতে তো 2 বছর পরেই শো করতে শুরু করে দিয়েছিলাম, প্রায় 2-3 বছর পরে। ওখানে তো খুব একটা সাজে না, সুতরাং আমার একটা প্রশ্ন আছে, আমি বলবো, তুই বল। ওখানে তো খুব একটা ছেলেরা সাজে না, মানে সাজে না নাই। কিন্তু কনফ্লিক্টটা শুরু হলো যখন আমি, কারণ আমি তো সাইমালটেনিয়াসলি ভারতনাট্যমটা অনেক মল্লিকের কাছে শিখছিলাম, শ্রুতি মল্লিকের কাছে শিখছিলাম, তখন যখন এবার ইয়ের শো শুরু হলো, ভারতনাট্যম প্রেজেন্টেশন করতে শুরু করতাম, তখন ইনিশিয়ালি তো স্কুলের ফাংশনে এক ঢালাও মেকআপ আর্টিস্ট আসতো, সাজিয়ে দিত, ঠিক আছে, আমি বসতাম, সাজিয়ে দিত, যেরকম সাজাতো সেরকমটা আমি একদমই দেখতে না, মানে এমন করে দিত যে আমি যেরকম দেখতে সেরকম আমাকে লাগছে না, which was I was against it, যেহেতু কালো সেহেতু বেশি করে সাদা ফাউন্ডেশন লাগিয়ে দিল, হয়তো মুখের রং আর গায়ের রং মিলছে না, সেগুলো এখন ফোন দেখলে, এখন পিকচার দেখলে বুঝতে পারি, কিন্তু তখন আমার প্রতি আপত্তি ছিল। কিন্তু কতদিনে তোর সেই সেন্সটা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, কারণ ছোটবেলায় একটা ইনসিডেন্ট হয়েছিল যে কালো বলে স্কুলে একজন টিচার বলেছিল যে ওর নাচটা ভালো, কিন্তু ও কালো বলে ওকে এই ক্যারেক্টারটা দেওয়া যাবে না, ভালো না বলে ক্যারেক্টার রোল পাবে না, কালো স্পেশালি কালো বলে ইয়ে করা যাবে না। তো সেটা যদি আমি বুলির পর্যায়ে ধরি না, কারণ আমার কাছে সেটা বুলি ছিল না, আমার কাছে একটা লার্নিং ছিল যে আমাকে একটা টাইমে এমন জায়গায় পৌঁছতে হবে বা এমন ভাবে করতে হবে যে আজকে হয়তো 19-20 ফারাক বলে এটা ও চুজ হলো, ফারাক শুড বি 20-80, যেখানে 20 কোন রকম ভাবেই আমার কাছে আসবে, আমার কাজটা ইম্পর্টেন্ট হবে, ওটা সেকেন্ডারি, ওটা আমি ওটাই আমি ইনকালকেট করে নিলাম ভেতর, যে ওটাই করতে হবে, there is no other option and I can't change things which I can't change, so I cannot cry on things which I can't change. তো তখন যখন শুরু হলো, এবার তারপরে যখন ওদের গ্রুপের হয়ে নাচছি, তখন তো ওরা সবাই নিজেদের মেকআপ করছে, আমার ডিজাস্টার্স মেকআপ ফটো আছে, কারণ আমি তখন করছি না। তো তখন আমি বললাম নাও ইট ইজ আ নেসেসিটি, I have to learn because I have to go up on stage because my job needs that. তো তাই জন্য যেইটুকুনি কাজ চালানো শেখা, যে এখনো খুব একটা ভালো পারি তা না, কিন্তু কাজ চালিয়ে নিই আমি, তখন কাজ চালানোর জন্য ওই শেখাটা শুরু হলো আমার। কিন্তু মেকআপের সাথে কোনো মানে পার্সোনাল যে আমাকে মেকআপ করতেই হবে এরকম কোনোদিনও তখনও ছিল না, এখনো নেই। এটা তুই যখন তোর ওই ভেতরের মধ্যে ওইটা চলছে যে না আমাকে ভারতনাট্যমের জন্য মেকআপ করতেই হচ্ছে, তুই মেকআপ করা শুরু করলি, নাচের জন্য মেকআপ করা শুরু করলি। আমাদের আমরা যে গুরুর কথা বলছি, মহামাসির কথা বলছি, সত্যি আমাদের ওখানে মানে আমরাও মেয়েরাও, ছেলে মেয়ে বলে না, ছেলেরা তো মেকআপ করেই না, মেয়েরাও খুবই কম। আমি আজকেও মানে আমি যেটুকু মেকআপ করে বসেছি, হয়তো এখনের সময় কেউ বিশ্বাসই করবে না যে আমি একটা ইন্টারভিউতে, একটা প্রপার সেটআপে আমি প্রফেশনালি একটা ইন্টারভিউ করছি, সেখানে আমি এইটুকু একটা বেস ফাউন্ডেশন কিছু লাগাই, ওরকম ভাবেই বসেছি। কারণ আমরা ওইভাবেই ছোটবেলা থেকে গ্রুম, যে তুমি যেরকম তুমি সেরকম, হ্যাঁ অবশ্যই প্রেজেন্টেবল হয়ে বসতে হবে। আমি ঘুম থেকে উঠে আমাকে যেরকম দেখতে লাগে আমি সেটাতে হ্যাঁ বেশ করেছি বসেছি বলে আমি সেরকম ভাবে ইন্টারভিউ করতে বসতে পারি না, আমাকে প্রেজেন্টেবল অবশ্যই লাগতে হবে। কিন্তু তার জন্য যে ভীষণ চড়া মেকআপ করে আমাকে বসতেই হবে, এটা নেসেসিটি নয় আমাদের কাছে। যারা করেন তারা নিশ্চয়ই সেরকম ভাবে ভেবে করেন। এই জায়গাগুলোকেই আমি ট্যাপ করতে চাই বলেই আমার এই প্রোগ্রামটার আইডিয়াটা, যেটাতে তোর সাথে কথা বলছিলাম যে তুই এবার মেকআপ করতে শুরু করলি। এই যে তুই বললি যে তুই আগে মেকআপ করতে পারতিসই না, তোর কাজ দরকার, তোকে মেকআপ করতে হবে, তাই তুই শুরু করলি। আমাকে একটা কথা বল শুভজিৎ, এখন আমি একটি পর্বে শ্রীমতী পূর্ণিমা ঘোষকে এই প্রশ্নটা করেছি যে আমরা যারা নৃত্যশিল্পী, আমরা এমন একটা জায়গা থেকে আমাদের উৎসস্থলটা, যে সেখানে আমরা একদম
অল অ্যারাউন্ড পুরো সমস্ত কাজের, সাজের, পোশাক বানানো থেকে শুরু করে সমস্ত কিছুতে আমরা ট্রেন্ড হয়ে যাই। কিভাবে সাজবে, কিভাবে পোশাক বানাবে, কিভাবে গয়না বানাবে, নাচা, কথা বলা, ওঠা বসা সব দিক থেকে। এখন আমি অ্যাজ এ ডান্সার লাস্ট কয়েক বছর ধরেই, মানে 5-6 বছর তো বটেই, একটা অদ্ভুত জিনিস দেখছি যে গ্রিন রুমে ঢোকার পরেই সবাই পোশাকটা পরে মেকআপ আর্টিস্টের কাছে বসে যায় মেকআপ করতে। ঠিক ভুল আমি কিছু বলছি না, কারণ আমাদের এই প্রোগ্রামটা বিচারের জায়গা থেকে নয়, নিশ্চয়ই তাদের সেটা ওই মুহূর্তে ঠিক লাগে এবং ওটা ওরম ভাবেই করেন, তাই মেকআপ আর্টিস্টের কাছে করেন। আমার প্রশ্নটা হলো, তুই পারতি না, তোর কাজের দরকারে তোকে শিখতে হলো বা তুই করা শুরু করলি, তোর কি মনে হয় যে একজন নৃত্যশিল্পী হিসেবে, একজন ডান্সারের নিজের মেকআপ নিজে করতে পারাটা, এই শিক্ষাটা কতটা ইম্পর্টেন্ট? তার কারণ এখন একটা আইলাইনার, লিপস্টিক লাগাতে পারেন না আমার মনে হয় না কেউ আছেন। তো আমি যদি সেটা পারি এবং আমি যদি জানি যে আমি কিভাবে মেকআপ করব, তাহলে নাচের সময় আমার মেকআপ আর্টিস্টের দরকারটা পড়বেই কেন 100%? কেন আমি নিজের মেকআপটুকু করে নিতে পারবো না? আনলেস আমি সেরকম কোনো রোল করছি বা আমার সেরকম কোনো পরিচ্ছদ, সেরকম কোনো স্পেশাল মেকআপ, চুল কিছু দরকার যেটা আমার ক্যারেক্টারের জন্য ডিমান্ড করছে, সেটা একদম অন্য ঘটনা। কিন্তু আমি যখন নর্মাল একটা শো করছি, সবার সঙ্গে নাচ করছি, আমার নিজের মেকআপ একজন নৃত্যশিল্পী হিসেবে নিজে করতে পারাটা তোর কাছে কি মনে হয় কতটা জরুরি? এখানে অনেক কটা লেয়ার আছে। হুম। যেহেতু তোমরা বেসিক্যালি এমএসবিটি ছাড়া কোথাও কাজ করো না, সেহেতু তোমরা বা আমরা ওখানে একভাবে ট্রেন্ড। আর আমাদের এই যে তুমি যে বলছো যে কস্টিউম বা মেকআপ বা ড্রেস বা এইটা তোমার মনে হচ্ছে কারণ তোমার চারিপাশের লোকজনরা সবাই এটা করছে, সবাই এই ট্রেন্ডটা পায় না। আই এম লাকি এনাফ যে আমার বাবা উদয়নে আমাকে ভর্তি করেছিলেন এবং সাইড বাই সাইড আমাকে অনিতা মল্লিকের কাছে ভর্তি করেছিলেন, এবং এই দুটো জায়গাতেই আমি কোনোদিনও মামাসিকে দেখিনি বিশাল সেজে এসে, আমি কোনোদিনও অনিতা মল্লিককে দেখিনি বিশাল সেজে ক্লাস নিচ্ছে। হ্যাঁ, শি ইজ ভেরি প্রেজেন্টেবল, হাতের চুড়ির সাথে, জামার সাথে, ব্লাউজের সাথে, ইয়ের সাথে ম্যাচ, হুইচ ইজ মামাসি নট। কিন্তু দুজনের মেকআপ যে বিশাল করেছে সেটা নয়, একটা ডিগনিফাইড সুন্দর প্রেজেন্টেবল চেয়ার নিয়ে আসে, এবং কিন্তু তারা যখন স্টেজে ওঠে তারা আবার মামাসির যেরকম সাজ দরকার সেরকম সেজে ওঠে, ওঠেন, অনিতা দি যেরকম দরকার সেরকম সেজে ওঠেন। এবার আন্টিও অন্যের কাছে মেকআপ করে, কিন্তু আন্টি কি পারেন না? পারেন, হয়তো এখন ওই স্ট্রেসটা নিতে চায় না। না, সেটা তো আমি বলছি না, সেটা তো আমি বললামই যে যখন দরকার বা বিভিন্ন কারণে করছেন সেটা আলাদা কথা। আমি বলছি বেসিক মেকআপ করতে পারাটা অ্যাজ আ ডান্সার, সেই জিনিসটা ভেতরে জানাটা কতটা ইম্পর্টেন্ট বলে তোর মনে হয়? সেইটা বলছি, ভীষণ ইম্পর্টেন্ট। কারণ নয়তো আমাকে সবসময় ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে। সেটাই আমি বলতে চাইছি। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার আমি জানি, কিন্তু তাও একজন আমাকে করে দিয়েছেন, সেটা সম্পূর্ণ অন্য সিনারিও। আমার হাজার একখানা কারণ থাকতে পারে যে আমাকে কেন অন্য একজন মেকআপ আর্টিস্ট মেকআপ করাচ্ছে। ইট ইজ অল ফেয়ার। অ্যাজ আ ডান্সার মেকআপ জানাটা উচিত, কারণ অনেক, এই যেরকম আমি বাইরে গেলাম, এরকম অনেক সময় তো সোলো ট্রাভেল করছে আর্টিস্টরা, তখন কি করে বাইরে কাকে হায়ার করবে? আর এটা একটা বেসিক। তারপরে মানে আমার নলেজ তো থাকা উচিতই, মানে আমি যখন প্রফেশনটা চুজ করেছি, ওই প্রফেশনের তো পেরিফেরিতে যা যা পড়ে অ্যাটলিস্ট সবটা সবভাবে না জানলেও আমরা বেসিক নলেজটা জানা উচিত। আমি আরেকটা জিনিসও বলবো যে এই যে যেহেতু আমরা সবাই একসাথে এমএসবিতে বড় হয়েছি, আমরা সবাই জানি যে ছোট নতুন ফার্স্ট শো, সেও দেখে নিচ্ছে কি করে মেকআপটা হচ্ছে, এবং ইভেনচুয়ালি যখন 5-6 বছর থাকছে ও জানে এই গ্রুপে কি মেকআপ হয়। কিন্তু এখন বাইরে এত ফ্রিল্যান্সার, এই গ্রুপের মেকআপ একরকম, ওই গ্রুপের মেকআপ একরকম, তো অ্যাজ এ কোরিওগ্রাফার তখন ওরা বলে দেয় যে ঠিক আছে মেকআপ আর্টিস্ট যাতে সবাই মেকআপটা এক হয়। কিন্তু আমি তাও বলবো যে অ্যাজ আ ডান্সার মিনিমাম মেকআপটা তো জানা উচিতই। কিন্তু এখন এখানে আরেকটা প্রবলেম চলে এসেছে, তুমি জানো কিনা, মেকআপটা করতে করতে ছেলেরা মেয়েরা এতটা মেকআপে ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে যে আঙ্গিকাম, বাচিক, আহার্যা, এই সবকটা তো সেকেন্ডারি হয়ে যাচ্ছে, শুধু আহার্যাটাই মেন হয়ে যাচ্ছে। এবং এটা খারাপ কিছু না। At the end of the day, I have to pay my bills. They are choosing their ways of paying bills. Most of the talented dancers of কলকাতা, যাদের আরো প্রসপেক্ট আছে, যে আরো ভালো হতে পারতো,
they are turning into makeup artists because they're getting more হ্যাঁ, paid. এটাতে আমি আসতাম, সেটাই মানে এত সুন্দর নাচ করে কিন্তু তারা মেকআপ আর্টিস্ট হয়ে যাচ্ছেন। আমিও শুনেছি, আমি সত্যি খুব একটা যে জানি এই ফিল্ড এদের সম্বন্ধে জানি না, কারণ যেরকম তুই বললি যে আমরা তো বাইরে খুব কম কাজ করি। তো ও, এইটা কেন হচ্ছে বলে তোর মনে হয় যে নাচের জায়গাটা, মানে এটা একটু আমরা ডিভিয়েট করে যাচ্ছি আজকের টপিক থেকে, কিন্তু তুই তুললি বলে এই জায়গাটা ক্লিয়ার না, করা এটা তো আসা উচিতই, কারণ ইম্পর্টেন্ট। দেখো অনেকে ওটাকে ভালোভাবে দেখছে, অনেকে ভালোভাবে দেখছে না, কিন্তু কে ভালোভাবে দেখছে কি না দেখছে আমার জানার দরকার নেই। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার নিজের মাথায় তো একটা সেট আছে যে আমি এরকম লাইফস্টাইল পছন্দ করি, আর সেটা অ্যাচিভ করার জন্য আমি খারাপ কাজ তো কিছু করছি না। না। আমার যেটাতে বেটার হচ্ছে কারণ- ইনকাম সেটা আমি করছি। কারণ নাচ করছি আমি ডান্সার না, আমি টিচার। আমার রেভিনিউ কোথা থেকে আসছে? পারফরমেন্স থেকে আসছে, না বাড়িতে স্কুল থেকে শিখে আসছে, না স্কুল মানে একাডেমিক স্কুলে করাচ্ছি? এই জিনিসগুলো তো একটা ওভার, এবার যে করছে তার যদি একাডেমিক স্কুলে না আসে চাকরি পায়, সে যদি পারফরমেন্স করে সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্টটা তুলতে না পারে, তাহলে তাকে অন্য পসিবিলিটিস দেখতে হচ্ছে। একদম। এবং সে যখন দেখছে ব্রাইডাল করিয়ে আমি মানে একদিনে কি 3 দিনে আমি 50,000 টাকা রোজগার করে নিতে পারছি, নিশ্চয়ই, সে 3 দিনে যেটা তার দরকার সেভাবে সে হ্যাঁ এগোচ্ছে। সে 3 দিনে 50,000 টাকা করে নিল, সারা মাস নাচ করলো, বা সিজনে সব কটা করলো, একদম। বাদ বাকি সারা বছর নাচ করলো। কিন্তু জেনারেলি ওরা এতটাই ঢুকে যাচ্ছে যে নাচটা তখন আর খেটে নাচ করতে ইচ্ছে করছে না, কারণ ডান্স ইজ নট পেইং দেম দ্যাট মাচ অফ মানি। আর এটা কোথাও গিয়ে আমাদেরই কোনো জায়গায় ভুল, যে আমরা মানে কেউ যদি বলে আমি মানে এখন যদি পে অ্যান্ড পারফর্ম করতে বলে, তখন ভিজিবিলিটির জন্য অনেকেই পে অ্যান্ড পারফর্ম করছে, যে 4টি Exposure ভিডিওটা এর হচ্ছে, জন্য। একটা বিফোর লুক আফটার লুকের রিল হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া আসার পর এটা আরো বেশি বাড়াবাড়ি হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ। তার আগে এতটা ছিল না, মানে আমি হচ্ছি মাঝখানে। I've seen social media growing with me. It's not that I'm away from social media. I'm also taking social media with me to boost my career. কিন্তু ওইটার জন্য আমার মনে হয় অনেক হচ্ছে। সুতরাং এখনকার ডান্সাররা নাচ কতটা জানে কিনা জানে আমার সেটা নিয়ে বলার কোনো রকম অধিকার নেই, কিন্তু মেকআপ তারা খুব ভালো জানে। মেকআপ ভালো জানে না, মেকআপ ভালো করায় বা করে ছবি তোলে, করে নেয়, নিজেও করে নেয়, লোককেও করাচ্ছে। মেকআপ নিয়ে এখন ব্যাপারটা ভেরি, এখন সবাই সচেতন বলতে পারি, এক্স্যাক্টলি, সবাই সচেতন হয়ে গেছে। সুতরাং মেকআপ কারণ জানে যে সোশ্যাল যেই মিডিয়া কারণে- খুব দেখো, ইম্পর্টেন্ট, ওই ছবি ওই রিলস গুলো খুব ইম্পর্টেন্ট, আমার যদি ছবি না থাকতো, একটা জাস্টিফাইবলি সো, কারণ ওটা দিয়েই এখন তারা তাদের পিআরটা ঘুরছে। আছে, আমার যদি আমি যদি জানতাম না, আমার কাছে যদি ওই একটা ফটো না থাকতো যে আমার কি বাজে লাগছিল চিল্কা ডান্স ফেস্টিভ্যালে, তাহলে আমি হয়তো কোনোদিনও এফর্টটাই নিতাম না যে ভালো করে মেকআপটা শিখে নিই। এখন তো আমি নিজের মেকআপ নিজেই করি, হার্ডলি মানে অ্যানুয়াল শো ছাড়া মনে হয় না আমাদের গ্রুপের জন্য মেকআপ আর্টিস্ট আছে। মেয়েরাও নিজেদের মেকআপ নিজেরা করে, যারা জানে না সিনিয়ররা শিখিয়ে দেয়। আর এখন ইউটিউবে এত টিউটোরিয়াল আসে, সবাইকে শিখিয়ে দেয়। মানে এই মানে শাগনিকও যেরকম, আমার স্টুডেন্ট একজন শাগনিক মেকআপ করতে পারতো না, শিখে নিচ্ছে। ভাই কিন্তু এখনো শেখেনি, ভাই এখনো মুখ নিয়ে হয়তো বেস্টটা করে নিল, মুখ নিয়ে কাউ আর যদি কেউ না করে দেয় তখন একটা ডিজাস্টার হতে পারে। আচ্ছা, স্টেজে ওঠার জন্য বিভিন্ন রকমেরই তুই মেকআপ করিস। তুই যখন ভরতনাট্যম কোনো রিসাইটাল করিস সেটা এক রকমের, তুই যখন ওয়েস্টার্ন কোনো কন্টেম্পোরারি করছিস সেটার মেকআপ বেসিক আলাদাটা তুই কিভাবে করিস? নিজেকে যখন প্রিপেয়ার করছিস, স্টেজে ওঠার আগে নিজের মেকআপ নিজে করছিস, কোথায় কোথায় আলাদা আলাদা করছিস? আমি কেন জিজ্ঞাসা করছি, কারণ যেহেতু তুই গুরুর পর্যাতেই এখন দিকে যাচ্ছিস, তুই অনেকের টিচার এবং গুরুস্থানীয় বলবো না, কিন্তু যারা তোর কাছ থেকে শিখছেন তারা পুরো জিনিসটাই তোর কাছ থেকে শিখছেন। তো তাদেরও, এবং যারা নতুন নতুন ধর নাচ করতে শুরু করেছেন, তোকে অ্যাডমায়ার করে, আমার এই প্রোগ্রামটা যদি তারা দেখেন, একটু হেল্পও হবে যে ভরতনাট্যম নাচের সময় আমি এই পয়েন্টগুলো মাথায় রেখে সাজি, ওয়েস্টার্ন কন্টেম্পোরারির সময় আমি এই দিকগুলো মাথায় রেখে সাজি, এই জায়গাগুলো একটুখানি তুই যদি ধরিয়ে দিস। আবারও সেটাই বলবো যে আমাদের তো নাচের শ্লোকেই আছে যে যেরকম নাচ তার কথা, সেই অনুযায়ী তার সাজ। আমি আজকে ময়ূর সাজতে ইচ্ছা করলে আমি ময়ূর সাজে স্টেজে উঠে গেলাম না। দেখো মেকআপটা যখন আগে হতো তখন ওদের হ্যাজাক জ্বালিয়ে নাচ হতো, অনেক চড়া লাগতো, এই জন্য চড়াটা লাগতো যাতে অডিয়েন্স অব্দি পৌঁছায়। আমি এক্স্যাক্টলি এই কথাগুলোর জন্যই আমি আমাদের এই অনুষ্ঠানটা যে কেন করবো, যে শুরুতে আমি বললাম যে মেকআপ করব
কেন করব? একটা চড়া লাইটে আমি কেন মেকআপ করছি, আর আমি যখন সাটল ডিফিউজ লাইটে মেকআপ করছি তখনকার মেকআপটা কিরম হবে, এই জিনিসগুলো না আমাদের বুঝতে হবে। এই জিনিসগুলো না বুঝে, তুই যেটা বললি, যখন আমি হ্যাজাকের আলোতে একটা পারফরমেন্স হচ্ছে, সেই মানুষটা যেভাবে সেজেছে, এখনো যদি সে সেইভাবে সাজে, তাহলে তাকে অন্য জিনিস হবে। অন্যরকম লাগবে, বিকজ অন্যরকম লাগবে, কারণ মেকআপটা ইজ হোয়াট দ্য লাইট ইজ শোয়িং ইউ। হুম, লাইট পড়লে যেটা দেখতে পাচ্ছ, একদম। এবার সেটা যদি আমার দেখতে ভালো না লাগে তাহলে ওটা অদ্ভুতই লাগবে। তখন হয়তো ভালো লাগতো, এখন ওটা ভালো লাগে না। কিন্তু অনেকে আমি কিছুদিন আগে একটা রিল দেখলাম আমাদের রিলিজিয়ন নিয়ে, এসব নিয়ে, যে যে জিনিসটা করে গেছে সে সেই জিনিসটা সেই দিনে দাঁড়িয়ে, যে দিনকে তৈরি করে সেই দিন, এবং তার ফিউচারের কিছু বছর এমন কিছু করে যে যেটা আদি অনন্ত আদি অনন্ত কাল ধরে চলবে। সো ইউ হ্যাভ টু চেঞ্জ, চেঞ্জ ইজ দ্য অনলি থিং কনস্ট্যান্ট। অ্যাডাপ্ট, একদম। অ্যাডাপ্ট করতেই লাগবে। তো সেই কারণে আমি যদি ভারতনাট্যমই করি, তিনটে সিচুয়েশন, একটা যদি আমি স্টেজে করি, দিনের বেলা আমি মন্দিরে নাচছি, হুম, বা আমি কোন একটা ছোট বৈঠকে নাচছি, আমি নিশ্চয়ই বড় চোখ করব না। না। বৈঠকে আমি নর্মাল চোখ করবো। হ্যাঁ, বা সিম্বলিজমস তো থাকবেই, যেগুলো প্রুভ করবে যে আমি কন্টেম্পোরারি করতে আমি ভারতনাট্যম অবশ্যই। করছি। হ্যাঁ, হ্যাঁ। আদারওয়াইজ তেমন কিছু না। আমি নিশ্চয়ই চড়া করে বেস করবো না যদি আমি দিনের বেলায় স্টেজে, মানে মন্দিরে নাচ করতে যাই। আমি স্টেজে করলে যেরকম আমি নর্মাল বেস মেকআপ করে উঠি, চোখ বুড়ো যা যা করার করে আমি স্টেজে উঠবো। তোকে যখন আমরা যখন স্টেজে দেখি, মানে আমরা যখন একসঙ্গে পারফর্ম করছিও না, অন্য শো এর তোর যখন কাজ দেখতে গেছি, তোর সাজটা কিন্তু আলাদাই রকম ভাবে আমাদের চোখে ফুটে উঠেছে। তার কারণ কিরম ভাবে বোঝাবো, যে একটা ছেলে সে নাচ করছে স্টেজে, লাল লিপস্টিক পরা, ধীরে 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 আমি তোর যখন নাচ দেখলাম জিনিসটা ব্রাউনের দিকে গেল, যতটা ন্যাচারাল সেলফ রাখা যায়। তারপরে হ্যাঁ, অবশ্যই স্টেজে উঠতে গেলে তো ফাউন্ডেশন লাগানো বা একটুখানি হাইলাইট করা নিজের ফিচার্স, সেগুলো করতেই হবে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে করতে হবে। কিন্তু আগে যেটা হতো, হয়তো আমি আমার ছোটবেলার কথা বলছি, আগে মানে আমি এখন রিসেন্ট আগের কথা বলছি না, তখন হয়তো কি হতো, আমাদের চোখে পড়তো, ছোটবেলা অত বুঝতাম না, যে ছেলেরাও ভীষণ বড় বড় চোখ করে মেয়েদের মধ্যে, হয়তো সে যেটা তুই বললি যে ওই মুহূর্তে অতটা দরকার নেই, কিন্তু সেজে নাচছে। এখন জিনিসটা অনেকটা বদলে গেছে। তোর চোখে কি মনে হয় যে এখন ছেলেদের মেকআপটা কি অনেক সাটল, অনেক সাবডিউড হয়ে গেছে? আচ্ছা, এখানে আমি বলি, মানে তুই যেহেতু আমার ক্ষেত্রে অফকোর্স মহামাসি, মানে তুই মহামাসি একদম দৌড়ে বারণ করে দিয়েছে। হ্যাঁ, দৌড়ে বা ইউ ডোন্ট ওয়্যার রেড লিপস্টিক, একদম ফিনিশ। সেদিনকে থেকে আমি রেড লিপস্টিক ছুঁড়ে ফেলে দিয়েছি। হ্যাঁ। ঠিক আছে, মানে ফর মাই ডান্স পারফরমেন্সেস। কিন্তু আবারও বলছি যে তোমরা ছোটবেলা থেকে দেখে এসছো, আমি আই হ্যাভ বিন ব্রেকিং আ লট অফ আইসেস, আই হ্যাভ বিন ব্রেকিং আ লট অফ স্টোনস। ঠিক আছে, কারণ আমি যখন বসছি মেকআপ আর্টিস্টের কাছে এবং বলছি, যারা পোর খাওয়া মেকআপ আর্টিস্ট, ভারতনাট্যম মেকআপ করেই অভ্যস্ত, এবং সে যখন আমাকে টিপিক্যাল সাজাচ্ছে এবং বলছে এটাই ভারতনাট্যমের সাজ, এটাই ভারতনাট্যমের সাজ বলে কিছু নয়, এটাই ভারতনাট্যমের সাজ বলে কিছু নয়। ভারতনাট্যমটা নাচ, সেটা আমি হিন্দি গানের সাথে নাচলে যেটা হবে, ইংলিশ গানের সাথে নাচলেও সেটা হবে, ভারতনাট্যমের অথেন্টিক সাউথ ইন্ডিয়ান গানের সাথে নাচলে সেটা, ভজনের সাথে আমাকে ভারতনাট্যম নেসটা রাখতে হবে টু প্রুভ দ্যাট ইজ আ ভারতনাট্যম ডান্স পারফরমেন্স। মেকআপে এটা কিছু না, এটা কোনো মাস্ক না, এটা কোনো মাস্ক ডান্স না। ছৌ ডান্সের মাস্ক এরকম দেখতে হয়, তোমার মুখটা ডাজন্ট ম্যাটার। বাট এখানে যেই কারণে আমি মনে করি যে এআই উইল নেভার টেক প্লেস ফর আর্ট ফর্ম লাইক ডান্স, কারণ আমার ফিচার্স, আমার ইমোশনে আমি যেভাবে ন্যাচারালি থেকে যে ভাবনাটা পৌঁছাতে পারবো, ওটা অতটা সুপারফিশিয়াল করলে আমি হয়তো করব, কিন্তু মনে হবে আমার দেখে যে আমি বলছি না, অন্য কেউ বলছে। সুতরাং সেই জায়গাটা থেকে অনেকটা কমেছে। প্লাস আবারও বললাম যে সোশ্যাল মিডিয়াতে ফটো যাবে, ওরকম জোকার ফটো লাগবে তখন, কারণ কাছ থেকে কেউ তার সোশ্যাল মিডিয়ায় দূর থেকে ফটো দেয়, কাছের ছবি দেয়। এখন ক্যামেরাও অনেক ভালো হয়ে গেছে, আগের মতন নেই, সব ধরা পড়লে একটা ঘামের ড্রপ থাকে সেটাও শিমার করবে। তো আমার মনে হয় উইথ টাইম ইট চেঞ্জড ফর ফিউ, দেয়ার আর স্টিল পিপল যারা এখনো কলকাতায় মেইনলি এখন একটা ভীষণ ট্রেন্ড উঠেছে, ভালো বাজে, সেটা অডিয়েন্সই ডিসাইড করবে, কারণ অডিয়েন্সের জন্যই আমরা কাজ করি। যে অবশ্যই একটা হিউজ মাস অফ ছেলেরা নাচ শিখুক না শিখুক,
মেয়ে সেজে স্টেজে নাচছে। এবং আমি একজনের সাথে এনকাউন্টার করেছি, আমি নাম বলছি না, যে বলাতে সে আমাকে উত্তর দিল, কেন ক্লাসিক্যালে যখন স্ত্রী রেশম হয় ক্রিয়েটিভে কেন স্ত্রী রেশম হবে না? ক্রিয়েটিভে স্ত্রী রেশম হোক, কিন্তু সেই স্ত্রী রেশম করে যদি তোমার ক্লাসিক্যালের মতনই নাচতে হয়, তাহলে what are you doing? Are you trying to channelize your female energy through this makeup and this attire, না তুমি নিজেকে কভার আপ করছো? কারণ ইফ ইউ আর সেইং ক্রিয়েটিভের জন্য, ক্রিয়েটিভ কাজের জন্য আমি এটা করছি, ইউ আর নট ডান্সিং ক্রিয়েটিভ ডান্স, ইউ আর ডুইং ক্লাসিক্যাল ডান্স, ইউ আর ডুইং সেমি ক্লাসিক্যাল আর ক্লাসিক্যাল ডান্স, ইউ আর নট ডুইং ক্রিয়েটিভ ডান্স, দেন ওয়াই ইউ আর ডুইং দিস মেকআপ? মানে ওটা আই থিঙ্ক এগুলো একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তো অফকোর্স, যে আমি যদি মেয়ে সেজে মানে মেয়ের মতন সেজে রাস্তায় ঘুরে বেড়াই, আমি হয়তো ঢিল ছোড়া খাবো, কিন্তু স্টেজে উঠে যদি মেয়ে সেজে নাচ করি, পারফর্ম করি, এন্ড জাস্টিফাই দ্য ক্যারেক্টার, কোথাও গিয়ে ওই হাততালি ইচ্ছেটা পাবো। পূরণ হচ্ছে বলতে চাইছিস? হ্যাঁ, অফকোর্স অফকোর্স।